সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানের ৮৩তম পর্বের সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, যেটা আমরা সবসময় বলছি, সুন্দর নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক, সেটি আমাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত যে রাজনৈতিক কার্যক্রম চলছে, নির্বাচনী কর্মকাণ্ড চলছে, সেই নির্বাচনী কর্মকাণ্ডের নানান সংবাদ খবরাখবরগুলো বিশ্লেষণের জন্য আমাদের এই আয়োজন। আমরা সবগুলো বিশ্লেষণ জনগণ তথা ভোটারদের সামনে আমরা তুলে ধরতে চাই। আলোচকরাই, আমাদের অতিথিরাই সেগুলো দেবেন। আর আজকের এই অনুষ্ঠানে আছেন তিনজন অতিথি, আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার বাম প্রান্তে আছেন আশরাফ কায়সার, বিশিষ্ট সাংবাদিক। তার পাশে আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক, এবং তার পাশে আছেন এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক, এলডিপি। আমরা শুরু করি আশরাফ কায়সার, আপনাকে দিয়ে। তবে আমরা একটু দেখে আসি প্রতিনিয়ত ঘটনাগুলো। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের একটি বক্তব্য পেয়েছি তার নেতাকর্মীদের মনোনয়ন প্রসঙ্গে। আমি ৩০০ আসনের প্রার্থীদের যাচাই বাছাই করেছি। এখানে আর কোনো কারো দায়িত্ব নেই, অন্যদের জবাবদিহি করতে হবে না। আমি দেখতে চাই ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী, যোগ্য প্রার্থী আছে। রাজনৈতিক মেরুকরণে যদি অন্য কোনো জোটের সাথে যেতে হয়, সে ব্যাপারে আমি একক সিদ্ধান্ত নেব। প্রেসিডিয়ামে সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেটা দেখলাম যে সাক্ষাৎকারের যে পর্বটা ছিল, সেই পর্বটা হঠাৎ করেই বন্ধ, যে দরকার নেই, পুরো এটাই সিদ্ধান্ত নেবেন হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। এটা অস্বাভাবিক, যে যেমন আমরা নমিনেশন পেপার নেওয়া, জমা দেওয়া এবং তারপর সাক্ষাৎ করবো, সব রাজনৈতিক দলগুলোর চলছে। জাতীয় পার্টির ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? দেখুন, খুবই অস্বাভাবিক। কেননা আমরা চাই যে যারা নমিনেশন পেপার কিনেছেন তাদেরকে আপনার ইন্টারভিউ করা হবে, নমিনেশন যাচাই বাছাই করা হবে, এবং তারপরে যোগ্য প্রার্থীকে একটা দল নির্বাচন করবে। কিন্তু গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে জোটের রাজনীতি যত জটিল হয়ে যাচ্ছে এবং আপনার সমীকরণগুলো যত দ্রুত বদলাচ্ছে, এখনও আসন ভাগাভাগি হয়নি, কিন্তু দাবি দেওয়া চলছে, বিচার বিবেচনা চলছে। এখানে এসে আমার ধারণা যে একক দলের প্রার্থীদের, বিশেষ করে ছোট দলগুলোর প্রার্থীদের গুরুত্ব কিন্তু অনেক কমে গেছে। কিন্তু বড় জোটের সাথে তাদের যে দর কষাকষি, সেখানে তারা কোন আসন পাবেন, কোন আসন পাবেন না, এগুলো এখনও পরিষ্কার হয়নি। জেনারেল এরশাদের মতো ব্যক্তি, যিনি নির্বাচনের আগে এখন বিভিন্ন রূপে আবির্ভূত হন, কখনো সিএমএচে ভর্তি হয়ে যান, কখনো আবার আবির্ভূত হন, কখনো আবার উধাও থাকেন। এই যে নির্বাচন এলেই আমরা এই যে পরিস্থিতিগুলো দেখতে পাই, আমার ধারণা একটি সুন্দর গণতান্ত্রিক দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কিন্তু এরকম না। এবং সেখানে আপনার শক্তভাবে দলীয় ক্যান্ডিডেট মনোনীত করার ক্ষমতা একটা দলের নেতার থাকার কথা। কিন্তু জাতীয় পার্টিকে আমরা গত কয়েকটি নির্বাচনে, বিশেষ করে দুটি নির্বাচনে, তার আগেও এই পরিস্থিতির ভেতরে যেতে দেখেছি। এবার যেহেতু সব দল নির্বাচনে অংশগ্রহণ করছেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের যে পরিস্থিতি অনেক ব্যতিক্রম বা ভিন্ন। এই পরিস্থিতিতে জেনারেল এরশাদ এখন মহাজোটের সাথে বা 14 দলীয় জোটের সাথে গিয়ে কি করবেন, আমার ধারণা বেশ, যেমন উনি বলেছিলেন যে তার খুব সংশয় যে নির্বাচন হবে কিনা, তার পরের দিনই বলেছেন যে কোনো সংশয় নাই, নির্বাচন হবে। তারপরে উনি প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ করছেন। এখন আমরা যদি বড় দুটি জোটের দিকে তাকাই, আমার ধারণা সমীকরণ আটা হচ্ছে যে কিভাবে এই নির্বাচনে কর্তৃত্ব বজায় রাখা যায়, অথবা ঐক্য ফ্রন্টের ক্ষেত্রে নির্বাচনের ভেতর দিয়ে, একটি সুষ্ঠু নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতার পরিবর্তন করা যায় কিনা, সেই জায়গায় রয়েছে। তবে আমার ধারণা যে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি। জোটের হিসাব নিকাশ, সমীকরণ, জটিলতা যত কিছুই থাকুক, মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটের বাক্সে গিয়ে তার মতামতের প্রতিফলন করতে পারে, এবং বাংলাদেশের পরবর্তী সরকার যেন বাংলাদেশের জনগণের প্রতিনিধি, এই সাহস নিয়ে কথা বলতে পারে। জি সাইদ ভাই, যেটি আমরা দেখছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে তার মহাজোট বা তাদের সাথে যারা আসবেন তাদের জন্য ৬০-৬৫টা আসন বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু আমরা আবার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সূত্রে জানি যে জাতীয় পার্টি তারা বলছে মানে ১০০টা, কম করে হলেও ৬০ থেকে ৭০টা। আবার পাশাপাশি তারা এককভাবেই আবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে রেখেছে। এটা কি দর কষাকষির একটা পর্যায়ে চলছে?
সেরকম? কষাকষি তো বটেই, আর একটা হচ্ছে যে এইটার ভিতর দিয়ে দলগুলো, রাজনৈতিক দলগুলো স্বরূপ উন্মোচিত হয়েছে। অনেক দলের ভিতর যে গণতন্ত্র নেই দলের অভ্যন্তরে, তো সেটা অনেকটা রাগঢাক করে অনেক দল, আর এর সাথে কোনো রাগঢাক নেই। উনি খোলামেলায় বলে দিয়েছেন যে একক নেতৃত্বে আমি যে সিদ্ধান্ত নেব, কিসের প্রার্থী সাক্ষাৎকার, মনোনয়ন এবং কোন জোটে থাকবো, কিভাবে থাকবো, কেননা উনি তো সেইটাই যে উনি কাকে প্রেসিডেন্ট মানে কো প্রেসিডেন্ট করবেন, কো প্রেসিডেন্ট কাকে করবেন, কাকে কোন পদে রাখবেন, কাকে মহাসচিব কখন রাখবেন, কখন বাদ দেবেন, সমস্ত কিছু তার মুঠি তলে। উনি অনেক মানে কি বলবো, মানে মুঘল সম্রাটের মতোই শক্তিশালী। তো ওনার এখানে উনি খোলামেলায় কিন্তু এই যুদ্ধে যে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই ঘোষণার পর সেখানে জাতীয় পার্টির কতগুলি আসন, 14 দলে কতগুলো আসন, সবগুলো একটু খুব টাইট অবস্থার না, মধ্যে। সেখানে যেটা বলেছে উনি 100 সিট চান, যেটা এর আগে বলেছেন, তো সেই সুযোগ তার নেই। কেননা যেখানে বলা হচ্ছে যে 65 থেকে 70 সিট দেবো, যেটা ওবায়দুল কাদের বারবার বলছেন, ঠিক আছে না, সেখানে 80 সিট যাবে এবং সেখানে তার 40 সিটের উপরে যাওয়ার কোনো সুযোগ নেই হিসাব নিকাশ বলে। উনি গতবার যাচ্ছিলেন সেই জায়গায়, গতবার বোধহয় 36 সিট ছিল তার বোধহয়, খুব সম্ভব 37 সিট ছিল। এই 37 জায়গা হয়তো বড় জোট 40 যেতে পারে, তার উপরে তার আসার সুযোগ নেই, বরং অনেকেরই ধারণা এটা কমতেও পারে। কেননা যে অবস্থা আরও তো, কেননা মহাজোট তো এই কেবল মহাজোটের ভিতর, এরশাদের ভিতর সে আবদ্ধ নয়, এখানে যুক্ত ফ্রন্ট আসতে পারে, আরও ইসলামী দল অনেক দল এখানে রয়ে গেছে, অর্থাৎ মহাজোট। অন্য মানে জাতীয় পার্টির বাইরে অন্য কোনো দল নিয়ে তো আওয়ামী লীগের কি টেনশন আছে? মানে তাদের তো আর না, অ্যাকোমোডেট করা তো আছে, যেমন সেটা যতটুকু হোক তারা এসে যুক্ত ফ্রন্টকে অ্যাকোমোডেট করবে, ইসলামী দলগুলোকে অ্যাকোমোডেট করবে, এবং ইসলামী দলগুলো এবং অনেকগুলো ইসলামী দল রয়েছে, বেশি সংখ্যা ইসলামী দল আওয়ামী লীগের সঙ্গে। এগুলো অ্যাকোমোডেট করতে হলে তো তাদের সেই ক্ষেত্রে এর সাথে সিট কমে যেতে পারে। আর এর সাথে এমন একটা জায়গা রয়ে গেছে যে আওয়ামী লীগের বাইরে যাওয়ার তার কোনো সুযোগ নেই, অতএব আওয়ামী লীগ তাকে সেই অবস্থায় করবে। এবং প্রধানমন্ত্রী, আমি বলি, প্রধানমন্ত্রী রসিকতাও করেছেন, এরশাদ তার বন ডেকে তাকে বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন ওরে আমার ভাই রে। এর মানে হচ্ছে যে এরশাদ নিজেকে যতটা গুরুত্বপূর্ণ মনে করছেন, বাস্তবে ততটা। জি, এম এ বাসার, আপনার যদি এই প্রসঙ্গে মতামত। এই প্রসঙ্গে প্রথমে সাইদ ভাইয়ের এখান থেকে আমি শুরু করতে চাই। মহাজোটে যে কয়টা দল ছিল তার মধ্যে এরশাদের জাতীয় পার্টির সবচেয়ে বড়। বিগত 5 জানুয়ারি নির্বাচনের পর অন্য জোটের অন্য দলগুলা, যেমন জাসদ আছে, আরও ওয়ার্কার্স পার্টি আছে, অন্য দলগুলা গত 5 বছরে তাদের দলকে যেভাবে গুরুত্ব দিয়ে গুছাইছে সারা বাংলাদেশে, কমিটিগুলা করার চেষ্টা করছে, পরবর্তী নির্বাচন অর্থাৎ 18 লাস্ট নির্বাচনে কীভাবে আর 5টা আসন 10টা আসন কীভাবে বাড়তি চাইতে পারে জোটের কাছে, সেইভাবে তারা কাজ করছে। কিন্তু জাতীয় পার্টি এর সাথে এমনই কাজ করছে, আপনার খবর নিয়ে দেখবেন বাংলাদেশে, জাতীয় পার্টি তারা বিরোধী দল হয়েছে, বিরোধী দল হওয়াতে তারা কি করছে, তাদের আসনগুলো ঘুষা দিতে পারে নাই। তারা যে আর তাদের কমিটিগুলো শক্তিশালী করবে সারা বাংলাদেশে, এখন এরশাদ বলতেছে আমি 100 আসন চাই, কিন্তু 100 আসনে এরশাদ কিন্তু প্রার্থী দেওয়ার মতো প্রার্থী আছে, বাট এইসব প্রার্থীতে জনগণ চিনে না। তাদের যে বিগত 14 জানুয়ারি নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচনে 37টা আসন পাইছিল, ওই 37টার থেকে ওইবারে কমে যাবে আমার যেটা মনে হচ্ছে, কারণ এইভাবে তাদের দলটাকে তারা গুছাইতে পারে নাই। আচ্ছা, এর সাথে একটা সুযোগ ছিল, এটা তার দলকে সারাটা বাংলাদেশে তৃতীয় বৃহত্তম দল শক্তিশালী করার জন্য একটা সুযোগ ছিল 5 জানুয়ারি নির্বাচন, কিন্তু এরশাদ সাহেব সেটা পারে নাই। হ্যাঁ, দলীয় সাংগঠনিক কার্যক্রম খুব বেশি কিন্তু আবার দেখাও যেতে পারে না, সত্য। আচ্ছা, আমরা পত্রিকায় যেটা দেখলাম যে অনেক বেশি ইসলামী দল এবার এর সাথে, কিন্তু হিসাব অনুযায়ী তো এইগুলি থাকার কথা বিএনপির সাথে বা বিএনপি জোটের সাথে, এরকম ব্যতিক্রমটা হওয়ার কারণ? এর কারণ হচ্ছে যে ক্ষমতায় থেকে 10 বছর যদি আপনি দেশ শাসন করেন, তাতে ইসলামী দলগুলোর মধ্যেও তো এক ধরনের প্রবণতা থাকে ক্ষমতার অংশীদারি হওয়ার। এই জন্য আপনি আওয়ামী লীগের জোটে ইসলামী দলের সংখ্যা বেশি দেখছেন। কিন্তু রাজনীতির চরিত্র বা রাজনীতিতে আমরা যেভাবে বিশ্লেষণ করি, বরাবরই কিন্তু এটা বিএনপির জোটের দিকে ঝুঁকে থাকার কথা ছিল, কিন্তু বিএনপির জোট বরঞ্চ উল্টো দিকে গেছে। এবার আপনি যদি ঐক্য ফ্রন্টের দিকে তাকান, সেখানে জাসদ রয়েছেন, গণফোরাম রয়েছেন, নাগরিক ঐক্য রয়েছেন, 20 দলীয় জোটের দিকে না তাকিয়ে। কাজে বিএনপি যেটি চেষ্টা করেছে যে জামাতের যে গন্ধ বিএনপির গায়ে রয়েছে, সেই গন্ধ থেকে বেরিয়ে প্রগতিশীল একটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, যেটি ঐক্যফ্রন্টকে আমরা বলছি। কিন্তু আওয়ামী লীগ উনি ঠিকই বলেছেন যে গত পার্লামেন্টে এই যে গৃহপালিত বিরোধী দলের রোলে গিয়ে কখনো সরকারে থেকে কখনো আবার অপোজিশন এবং মন্ত্রিসভায়ও থাকা, জাতীয় পার্টির রাজনৈতিক চরিত্র কিন্তু হারিয়ে গেছে, সাংগঠনিক বিপন্নতাও শুরু হয়েছে। এবং আমার ধারণা গত নির্বাচনে জাতীয় পার্টির যে গুরুত্ব ছিল, এবারের নির্বাচনে কিন্তু সেই গুরুত্ব জাতীয় পার্টিকে আওয়ামী লীগ দিবে না। কেননা
যুক্তফ্রন্ট চলে এসছে, তার 14 দলীয় জোট রয়েছে এবং তাকে এখন মোকাবেলা করতে হবে ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটকে। ফলে সমীকরণে হয়তো এরশাদ রাজনৈতিকভাবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন গত 5 বছরে, আগামী নির্বাচনে আমরা তার প্রতিফলন দেখতে পাই, যার শুরু হতে পারে আসন বন্টন দিয়ে। উনি যতই 100 আসনের কথা বলুক, আমার ধারণা আওয়ামী লীগ 70টার বেশি আসন শরিকদের সাথে শেয়ার করবে না। সেই ক্ষেত্রে কিছু কিছু মুখ রয়েছে যুক্তফ্রন্টের ব্যক্তিবর্গের কথা যদি আমি বলি, তাদের ভোটের অঙ্ক হয়তো তাদের পক্ষে না, কিন্তু তাদের জাতীয় ইমেজ কিন্তু তাদের পক্ষে। যুক্তফ্রন্টের একটা ব্যাপার যে তাদের যে কারণে তারা ঐক্যফ্রন্টের সঙ্গে থাকলো না, তার মধ্যে একটা ছিল মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষকে নেওয়া যাবে না, আর একটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। সেটা তারা বলছিল যে বিএনপি 150 বেশি আসন নিতে পারবে না, কারণ 150 বেশি আসন নিলে তারা এককভাবে ক্ষমতা মানে সরকার গঠন করবে, সুতরাং ভারসাম্যের জন্য এটা। তাহলে সেই অবস্থানটা কোথায় গেল? সেই অবস্থানটা ওই বক্তৃতাতেই সীমাবদ্ধ আছেন। যে সময় ভারসাম্যের কথা বলা হয়েছিল তখন শুনতে খুব ভালো লেগেছিল এবং তারা বলেছিল যে আমরা একটি পালা বদলি শুধু চাই না, আমরা ভারসাম্যের রাজনীতি চাই, আমরা একটা সম্মানের রাজনীতি চাই, কেননা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মান হারিয়েছেন অতীতে। কিন্তু আপনি যদি এখন যুক্তফ্রন্টের অবস্থান দেখেন বলা হচ্ছে যে রাজাকারদের সাথে না যাওয়ার কারণে তারা ঐক্যফ্রন্টে যাননি। ডক্টর বদরুদ্দোজা চৌধুরী যেই সরকারের মন্ত্রী ছিলেন এবং যেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন, সেখানে জামাত ছিল না। উনি তো শপথ নিয়েছেন জামাতের মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সাথে। তার মানে উনি তখন জানতেন না যে জামাত রাজাকার অথবা জামাত যুদ্ধ অপরাধী, এই সব সত্যই জানতেন। রাজনীতিতে একটা সুবিধা হচ্ছে যখন যেটা ঘটে যায় তার পক্ষে এক ধরনের বক্তৃতা দেওয়ার সুযোগ তৈরি হয়। এখন যদি আপনি ভারসাম্যের রাজনীতির প্রশ্নে আসেন, যুক্তফ্রন্টের কি নৈতিক অধিকার এবং সাংগঠনিক দক্ষতা রয়েছে যে আওয়ামী লীগ জোটে এসে তারা ভারসাম্যের রাজনীতির কথা বলবেন? তারা তো শেষ মুহূর্তের যাত্রী হিসাবে 14 দলীয় জোট এবং মহাজোটে তাদের কয়েকটি আসনের ব্যাপারে হয়তো নেগোসিয়েশন করবেন। সেক্ষেত্রে তো মানে আমার মনে হয় জাতীয় পার্টির মতন বার্গেনিংয়ের অবস্থাও তাদের নাই। আপনি যদি ভোটের অঙ্কের দিকে তাকান, জাতীয় পার্টির এখনও বার্গেনিংয়ে সবচেয়ে ভালো অবস্থান রয়েছে এবং 14 দল সেটা জানে। কিন্তু সমীকরণের দিক থেকে জাতীয় পার্টি এখন গত বছরের চেয়ে অনেক বেকায়দায় রয়েছে। আর গতবার যেভাবে নির্বাচনে তারা গেছে এবং যেভাবে বিরোধী দল এবং সরকারের সাথে একসাথে কাজ করেছে, তাতে করে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু জাতীয় পার্টি। জি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ইসলামী দলগুলো, যেটা সবসময় বলা হতো যে বিএনপি জোট ইসলামী মানে ধর্ম নিয়ে রাজনীতি করে, সুতরাং ইসলামপন্থী দলগুলো ওই দিকে, কিন্তু এখন দেখা যাচ্ছে সংখ্যাই বেশি। তাহলে এটা ইমেজগতভাবে 14 দল বা আওয়ামী লীগের ভাবমূর্তিটা নষ্ট হয় কিনা? এটা ঘটনা ইমেজগতভাবে হচ্ছে যে একটা হলো ভোটের হিসাব, আর একটা হলো ইমেজের হিসাব। তো একটা হচ্ছে যে স্লোগানের উপর আওয়ামী লীগ মানে বিগত নির্বাচনগুলো হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কিংবা স্বাধীনতার পক্ষ বিপক্ষ, সেই স্লোগানটা আর এখন কার্যকর হচ্ছে না। কেননা এখন যেমন ঐক্যফ্রন্টের ছাতার নিচে তো বড় বড় মুক্তিযোদ্ধারা এখন সামিল হয়েছেন, আসমরা, কাদের সিদ্দিকী সহ অনেকেই আছেন, ডক্টর কামাল সংবিধানের প্রণেতা ছিলেন, তো এরা হাজির হয়েছে। অন্যদিকে ইসলামী দলগুলো এখানে এসছে, হেফাজতের সঙ্গেও এক ধরনের সখ্য তৈরি হয়েছে। অতএব এই স্লোগানটা আর হচ্ছে না। হ্যাঁ, একমাত্র স্লোগানের একটা অংশই কার্যকর হচ্ছে। ভবিষ্যতে কি ধর্ম নিয়ে রাজনীতি করে এরকম কেউ মানে আওয়ামী লীগও বিএনপিকে বলতে পারবে না, বিএনপিও আওয়ামী লীগকে বলতে পারবে না, এই অবস্থা তৈরি হচ্ছে। এবার বলার মুখটা অনেকটা বন্ধ হয়ে গেছে। এখন কেবলমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যুদ্ধ অপরাধী, কিন্তু মৌলবাদী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি যে দাবিটা ছিল, যে স্লোগানটা ছিল, যে সেইটা কিন্তু আর নেই, সেটা তেমন কার্যকর থাকছে না। অর্থাৎ সেখানে বলা যেতে পারে যে ইসলামী দলগুলো দুই দিকেই তারা তাদের অবস্থান ঠিক করে নিয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়, ইসলামী দল যতই আওয়ামী লীগের সঙ্গে তাদের আওয়ামী লীগের ছাতার নিচে আসুক, কিন্তু তাদের ভোটাররা মানে তাদের যে সমর্থক গোষ্ঠী, সেই ভোটটা আওয়ামী লীগের দিকে আসাটা খুব কঠিন বলে আমার কাছে মনে হয়। জি, আমরা একটু দেখতে চাই নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন উনি কি বললেন আজকে। আপনাদের জন্য যে নির্ধারিত যে নীতিমালা, এই নীতিমালা অনুসরণ করে আপনাদের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে কিন্তু আপনারা আবেদনগুলো করবেন। এখন কয়েকটি বিষয় আপনারা যখন আপনাদের পর্যবেক্ষণ যারা করবেন তাদেরকে কয়েকটি বিষয় আপনারা সাবধান বাণী উচ্চারণ করবেন। যে নির্বাচন কমিশন থেকে যেটা পরিচয়পত্র দেওয়া হবে, এটা যখন সে কেন্দ্রে যাবে এটা কন্টিনিউয়াস গলা ঝুলে রাখতে হবে। কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, কোনো ছবি তুলতে পারবে না সে, এটা ওদেরকে ভালোভাবে বলে দেবেন। সে কোনো কমেন্ট করতে পারবে না, পর্যবেক্ষণ করবে, মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে। সে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও না, সে মিডিয়ার কোনো লোকও না। আমি বুঝাতে পারছি কি না?
ওখানে যদি ওই কেন্দ্রে যদি যত প্রবলেম হোক সে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে আপনার কাছে একটা রিপোর্ট দেবে। আপনি বুঝতে পারলেন কিনা? আমি বুঝতে পারলাম, মানে এটিতে হাত পা বাঁধার একটি চেষ্টা এবং এটি যে নিয়ন্ত্রণের চেষ্টা সেটি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, মিডিয়ার উপরে বলা হয়েছে যে ওখান থেকে লাইভ করা যাবে না, কাউকে সাক্ষাৎকার নেওয়া যাবে না। পৃথিবীর সব দেশে রয়েছে। এটা পর্যবেক্ষক, এটা পর্যবেক্ষকদের। আমি আগে মিডিয়ারটা বলি। পৃথিবীর সব দেশে এক্সিট পোল করা হয়, এমনকি প্রতিবেশী ভারতেও আপনি একটা সেন্স করার চেষ্টা করেন নির্বাচনের প্রবণতা কোন দিকে। এটি তো ওই পেশার মানুষের নৈতিক অধিকার। এখন আপনি কেন সেটিকে মিডিয়ার ক্ষেত্রে বলছি, পর্যবেক্ষকদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, মানে মূর্তির মতো পর্যবেক্ষকরা দাঁড়িয়ে থাকবেন, এটি আমাদের ধারণা আমাদের সংস্কৃতিতে এর আগে কখনো বলা হয়নি। পর্যবেক্ষকরা যাবেন, নালে তারা বুঝবেন কি করে যে নির্বাচনের গুণগত মান কি, এমনকি কোনো যদি অনিয়ম পায় সেটা তারা চিত্র ধারণ করবেন। তাহলে বাইরে এসে যখন জিজ্ঞাসা করবে, এতদিন আমরা বলেছি 12 কোটি ফোন আমাদের হাতে রয়েছে, 12 কোটি ক্যামেরা, এখন আমরা কেন উল্টো কথা বলছি যে কেউ ফোন ছবি তুলবেন না, কেউ কথা বলবেন না? আমরা তো এরকম একটি আবদ্ধ জায়গায় যে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়তো দেখতে পাবো না। আচ্ছা জি বাদশা সাহেব, আপনি আপনার কি মত? এই যে না, এটা কোনো আমি অবাক ওনার বক্তব্য। একজন পর্যবেক্ষক যাবে, উনি মূর্তির মতো দাঁড়ায় থাকবে, তাহলে এখানে পর্যবেক্ষক পাঠার লাভ কি প্রয়োজন? একটা পর্যবেক্ষক বাইরে আসা বলবে ভিতরে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, তো কেউ বিশ্বাস করবে না। আপনি হচ্ছে না বললে গণমাধ্যম কর্মীরা তো ওই পর্যবেক্ষকের কাছেই জানতে চাইবে যে কেমন দেখছেন, কেমন বুঝতেছেন। সে বললো যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, যখন জিজ্ঞাসা করবে প্রমাণ কি, উনি তো কোনো প্রমাণ দিতে পারবে না। আর বলছে হ্যাঁ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এটার প্রমাণ কি, তাও তো দিতে পারবে না। তো মূর্তির মতো ভিতরে একটা লোক পাঠানো আর না পাঠানো তো একই কথা। আবার একটা কথা বলি, নির্বাচন কমিশন, হ্যাঁ উনি বুবা হইতে পারে, নির্বাচন কমিশন যে কোনো ঘটনায় বলে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিব। আচ্ছা, অভিযোগটা তখন উনি করবেন কি করে? আর অভিযোগ না পেলে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেন না। তাইলে আপনি যদি মিডিয়াকে অথবা পর্যবেক্ষকদেরকে অভিযোগ থেকে বিরত রাখেন, তাহলে নির্বাচন কমিশন জানবে কি করে কোথায় কি ঘটে? তাহলে এই যে মূর্তি অবস্থা 118টা সংস্থা কি করবে? কি মূর্তি পাঠাবে সব? না, বলছে তো যে মূর্তি হয়ে মূর্তি হয়ে অভিনয় করবেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের যদি সাক্ষ্য প্রমাণ আনতে হয়, আলামত যদি আনতে হয়, তাহলে তো তাদেরকে সেটা ক্যামেরা নিতে হবে, ছবি তুলতে হবে। হ্যাঁ, তারা সেখানে ফোন বাজাতে না পারে, সেখানে তারা ডিস্টার্ব না করতে পারে, সেটাও তারা বলতে পারেন, কিন্তু তাদেরকে তো সচল হতে হবে, ডকুমেন্টেশন। হ্যাঁ, সেটাই বলছি যে তাদের ছবি আনতে হবে ইত্যাদি, তাদের ডকুমেন্টেশন করা রয়ে গেছে, যেগুলো তারা নিজেদের অ্যাসেসমেন্টের জন্য তো দরকার। না, জনসমক্ষে প্রকাশ করবেন। প্রকাশ না করলেও তারাও যে তাদের একটা তো পর্যবেক্ষণ রিপোর্ট যে তো দরকারই দিবেন। তো এইটাই কথা। এই সংস্থাগুলো 118টা সংস্থা, তাহলে যদি তারা যদি সব তাদেরকে যদি হাত পা বেঁধে করা হয়, তাহলে কি খুব কাজে হবে কিনা? না, এটা কোনো না। বাকি যেগুলো বলেছে ঠিক আছে, গলা ঝুলিয়ে রাখবেন, কার্ড ইত্যাদি, ওগুলো সবই ঠিক আছে, কিন্তু তাদেরকে কাজ করতে দিতে হবে। এবং এইভাবে কথা বললে আমার ধারণা নির্বাচন এমনিতেই কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। আপনি যখন 118টি সংস্থার মানুষকে বলেন যে আপনারা কোনো মুভমেন্ট করবেন না, ডকুমেন্টেশন করবেন না, কথা বলবেন না, অথবা নিজেদের স্বার্থে তারা যে দলিলপত্র তৈরি করবে, প্রমাণাদি তৈরি করবে, সেটি করবেন না, তাহলে তো নির্বাচন এমনিতেই প্রশ্নের মুখে পড়ে যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আজকে বলছে পর্যবেক্ষক তারা মূর্তির মতো দাঁড়ায় থাকবে, কথা বলতে পারবো না। রিটার্নিং অফিসাররা নির্বাচন কর্মকর্তা যাদেরকে নিয়োগ করছে, সেই নিয়োগ নিয়ে এখন পুলিশ তাদের খোঁজখবর নিচ্ছে, তারা কোথায় কার থেকে আসছে। কিন্তু একজন নির্বাচন কমিশন যখন নির্বাচন কর্মকর্তা নিয়োগ করবে, সেটা আমি যতটুকু জানি রাষ্ট্রপতির অনুক্রমে নির্বাচন কমিশনার সেগুলো নিয়োগ দেয়। এখন নিয়োগ দেওয়ার পরে পুলিশের তো এই ক্ষমতা নাই যে তাদের কোথা থেকে আসছে, বংশ পরিচয় কি, কোন বংশের কোন দল করে, এই খোঁজখবর নেওয়ার তো দায়িত্ব নাই, পুলিশের নাই। এটা তো সমস্ত দায়িত্ব চলে আসে নির্বাচন কমিশনের উপরে। যখন পুলিশ তদারকি করে এটা, তখন নির্বাচন কমিশন চুপ, তারা কিছুই বলতেছে না। তো তাদেরকে বলা উচিত তো এটা। জি, আসছে দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের অতিথি আবু সাইদ খান, আশরাফ কায়সার এবং এম এ বাশার। আমরা এবার শুরুতে দেখে আসি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য। আমরা দেখেছি অতীতে যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে পুলিশ যে ভূমিকা পালন করেছে তা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা আবারও যে খবর পাচ্ছি বিশ্বস্ত সূত্রগুলোতে
যে পুলিশকে দিয়ে আবার সেই একইভাবে নির্বাচনে কারচুপি করার জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে এবং যে কর্মকর্তা পুলিশের সদর দপ্তরে বসে গতবার যে পরিকল্পনা করেছিলেন সেই একই পুলিশ কর্মকর্তা আবারও হেডকোয়ার্টারে বসে তিনি একইভাবে নীল নকশা তৈরি করছেন যে কীভাবে এই নির্বাচনকে তাদের পক্ষে নিয়ে আসতে হবে, সরকারের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, এবং কারচুপি করা যাবে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে নির্বাচন কমিশন যাদের উপর এখন দায়িত্ব বর্তেছে এই নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করবার জন্যে, নির্বাচনের জন্য একটা লেভেল ফিলিং তৈরি করার জন্য তার কোনোটাই তারা এখন পর্যন্ত পালন করছেন না। জি, দেখলাম। এম এ বাসা, আপনাকে দিয়ে শুরু করি। পুলিশের ভূমিকা, বিশেষ করে আপনি নিজেও যেহেতু প্রার্থী একজন এলডিপির ময়মনসিংহ অঞ্চলের, আপনার কাছে কি মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং একদম মাঠ পর্যায়ে আপনার এলাকার? হ্যাঁ, আপনি লক্ষ্য করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলছে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে পুলিশের কি ভূমিকা ছিল, সেই ভূমিকার থেকে পুলিশ এখন পর্যন্ত বিন্দুমাত্র সরে আসতে পারে নাই। আপনি প্রত্যেকটা আসনে, বাংলাদেশের 300 আসনের ভিতরে প্রত্যেকটা আসনের খোঁজখবর যদি রাখেন, এখনও সরকারি দলের যারা ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই গণসংযোগ, হয়তো মিছিল করতেছে না, গণসংযোগ, মানুষের কাছে যাওয়া, 200, 400, 500 লোক নিয়ে বিভিন্ন দিকে চলাফেরা সবই করতেছে। আর বিরোধী দল, যেমনি বিরোধী দলের কোনো প্রার্থী কিন্তু এখনও মাঠে নামতে পারতেছে না। আর কীভাবেই বা মাঠে নামবে? দেখেন, তফসিল ঘোষণা করার পরে যখন বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটলো, তাতে করে 472 জনকে আসামি করা হয়, 90 জনকে গ্রেপ্তার করা হয়, 28 জনকে রিমান্ডে নেওয়া হয়। নির্বাচন একটা তফসিল ঘোষণা করার পরে রাজনীতিক কোনো প্রোগ্রামের এতগুলা আসামি করে কেস করা হয় আর রিমান্ডে নেওয়া হয়, এটা মনে হয় যে আমি আমার এই বয়সে কখনো শুনি না, এই প্রথম দেখলাম। সেই জন্য বিরোধী দলগুলো কীভাবে আস্থা রাখবে পুলিশের উপর? কারণ পুলিশের উপর আস্থা রাখার কোনো ভাষা বা কোনো ধরনের আমাদের ইচ্ছা শক্তিও তো দেখতেছি না। আমরা যখন রাস্তায় নামবো, ও যে কোনো মুহূর্তে গায়েবী মামলা আছে, এখানে ধরায় দিতে পারে। যে কোনো মুহূর্তে যে বিএনপির অফিসের সামনে যে মামলা হয়েছে, এই মামলায় ধরায় দিতে পারে। আপনি ছিলেন ওই জায়গায়, যার জন্য আসলে পুলিশের উপর আস্থা রাখা আমাদের পক্ষে এখনও সম্ভব হচ্ছে না। কারণ নির্বাচন কমিশন এভাবে প্লেন ফিল্ড তৈরি করতে পারে না। নির্বাচনের যদি তৈরি করতে পারত, তাহলে আজকে নির্বাচন কমিশনারের নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা, যারা নির্বাচন কর্মকর্তা, তাদের বাড়িঘর কোথায় কে কী করে এগুলা পুলিশ খোঁজখবর নিতে পারতো না। এই জন্য নির্বাচন কমিশনের উচিত, এখনও সময় আছে, পুলিশকে নিরপেক্ষতা পালন করার দরকার। নির্বাচন কমিশনের অর্ডার ছাড়া ওনারা যাতে কিছু না করতে পারে। জি, আমি সাইদ ভাই আপনাকে বলতে চাচ্ছি যে এই নির্বাচনে তো বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সে সব মানে নিরপেক্ষভাবে, পক্ষপাতহীনভাবে একটা ভূমিকা পালন করবে, কিন্তু এই অভিযোগগুলো যদি চলতে থাকে তাহলে কিভাবে সম্ভব? এখন রাজনীতির অভিযোগ, পাল্টা অভিযোগ আছে, কিন্তু এখন যেটা যৌক্তিক অভিযোগ সেটা দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখা। তো এই অভিযোগগুলোকে খতিয়ে দেখাটা তার দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে যে এখন খতিয়ে কে দেখবে? পুলিশ এবং প্রশাসন, এটা তো নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। এমন নির্বাচন কমিশনই তাদের খবরদারি করবে, তাদের এমনকি কাউকে বদলি করা, কাউকে ওই পুনর্বহাল করা ইত্যাদি বিষয়গুলো দেখভাল এই সময় নির্বাচন কমিশনের। অতএব নির্বাচন কমিশনকে এখানে দৃঢ় হওয়া দরকার। এই দৃঢ়তা ছাড়া আর একটা হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন ইচ্ছে করলে তো মানে একেবারে 100% পাল্টে যাবে না। তো সেই ক্ষেত্রে উচিত হচ্ছে যে তাদের ভিতরে একটা বোধের দরকার যে একটা ভালো নির্বাচনের জন্য প্রশাসন এবং পুলিশ যদি সহযোগিতা না করে ভালো নির্বাচন হবে না। অর্থাৎ পুলিশ এবং প্রশাসন কোনো দলের নয়, তারা রাষ্ট্রের, প্রজাতন্ত্রের, তাদেরকেও এই ভূমিকাটা পালন করতে হবে। এবং এই কথা, এই বোধটা জাগিয়ে তোলার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তাদেরকে এই বোধটা জাগিয়ে তুলতে হবে এবং সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা খতিয়ে দেখা এবং দরকার হলে তাকে সরিয়ে দেওয়া, বদলি করা, এই কাজগুলো নির্বাচন কমিশনের করা উচিত বলে আমি মনে করি। জি, আশা করছি কি মনে হয়? পুলিশ এবং প্রশাসনকে নিরপেক্ষ না করতে পারলে আপনি একটি ভালো নির্বাচন করতে পারবেন না। এবং এবারের যে মূল সংশয় বা সন্দেহ ছিল যে দলীয় সরকার অধীনে নির্বাচন হওয়ার প্রথম প্রতিবন্ধক কি? প্রথম প্রতিবন্ধক হচ্ছে যে ওই সরকার প্রশাসনে তার প্রভাব খাটাবে, এবং বাংলাদেশে এটি এখন দৃশ্যমান। প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন না, সরকারের এক ধরনের প্রচ্ছন্ন
কর্মকাণ্ড রয়েছে। কেউ কেউ উল্টো প্রশ্ন করছেন যে পুলিশ নির্বাচন কমিশনকে চালাচ্ছেন কিনা, কেননা আপনি নয়াপল্টনের ঘটনাটি সেই সময় কি নির্বাচন কমিশন ধানমন্ডি দেখতে পাননি? তার 3 দিন আগে ধানমন্ডিতে কি হচ্ছিল? যেই দল 10 বছর পরে নির্বাচনমুখী হয়েছে সেই দল তো উৎসব করবে, এবং পুলিশ যেই ভূমিকায় গেল এবং পরবর্তীতে যেই মামলা হলো, রিমান্ডে নেওয়া হলো, আমার ধারণা নির্বাচন কমিশনের এখানে যে স্টেপ ইন করা দরকার ছিল এবং যেইভাবে নির্বাচন কমিশন পুরো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এক ধরনের আস্থা অর্জন করার বিষয় ছিল, সেই জায়গাটাতে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকমের তৎপরতা দেখতে পাচ্ছি না। এখনই যদি নির্বাচন কমিশন সিভিল প্রশাসন এবং পুলিশের উপরে তাদের কর্তৃত্ব কায়েম না করে, আগামী দিনগুলোতে কিন্তু এটি আরও কঠিন হয়ে যাবে। কেননা রিটার্নিং অফিসারদের ব্যাপারে খোঁজখবর নেওয়া, প্রার্থীদেরকে মাঠে নামতে না দেওয়া, পুরনো মামলা নিয়ে ভয় দেখানো, নতুন মামলায় গ্রেফতার করা, রিমান্ডে নেওয়া, এটি তো নির্বাচনের পরিবেশের সাথে মানানসই হচ্ছে না। কথা ছিল আপনার নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে, তারপরে যারা সরকার গঠন করবেন তারা দেখবেন আবার অন্যান্য মামলার ব্যাপারে কি করা যায়। এটি খুব গুরুত্বপূর্ণ, কেননা নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় আপনাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশকে নিয়ন্ত্রণে নিতেই হবে। যদিও তারা অনেক দিন ধরে অভ্যস্ত হয়ে গেছেন, যেহেতু সরকার দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন, তারা অভ্যস্ত হয়ে গেছেন যে এই সরকারের অনেক কিছু মানতে, এবং তাদের কেউ কেউ এই সরকারের ধারাবাহিকতাকেও পছন্দ করবেন। এটি তো তার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমার ধারণা নির্বাচন কমিশন তাদেরকে উজ্জীবিত করা দরকার, যে এই সময় তাদের নিউট্রাল হওয়া দরকার, এই সময় তাদের আসলে ভালো নির্বাচনের জন্য কাজ করা দরকার। জি, ধন্যবাদ। আমরা একটু দেখে আসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য। স্থিতির জন্য এই সরকার কন্টিনিউ করুক, এই কথা ইন্ডিয়া কেন বলবে? আর ইন্ডিয়া কি পারবে আমাদের জেতাতে, আমাদের জনগণ যদি ভোট না দেয়? আর সেটা কি আমরা আশা করব? এটা তো আমাদের দেশ, এটা তো ইম্পসিবল। আর এই ধরনের চিন্তা আমরা কেন করব? ইন্ডিয়া আমাদেরকে চায়, এই ধারণার উপর আমরা কি বসে থাকব? আমাদের জনগণই আমাদেরকে নির্বাচিত করতে পারে। অন্য কোনো বিদেশি শক্তি, প্রতিবেশী বা বাইরের শক্তি, অন্য কেউ আমাদেরকে আমাদের ইলেকশনে হস্তক্ষেপ করবে? আর ইন্ডিয়ার মতো গণতান্ত্রিক দেশ প্রতিবেশী দেশের গণতন্ত্রে কখনো হস্তক্ষেপ করেছে বলে আমার জানা নেই। আমরা শুনলাম সাইদ ভাই, আপনার কাছে দিয়ে শুরু করতে চাই এই বক্তব্য যে ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাতের পর এটি হচ্ছে প্রতিক্রিয়া। না, প্রতিক্রিয়া উনি যেটা বলেন সেটা যৌক্তিক, এবং সেই যৌক্তিক বিষয়টা যে আমরা আমাদের দেশ চালাবো, আমাদের দেশের জনগণ ঠিক করবে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না, এবং সেটা জনগণের এখতিয়ার, বিদেশের কোনো একে ডিকটেট করা কিংবা বিদেশের কোনো প্রেসক্রিপশন দেওয়ার ব্যাপার নয়। এটা যৌক্তিক বিষয়, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে হয় কি যে এই কথাটা আমরা বলি কিন্তু এই কথাটা আমরা মানি না। আমরা বিদেশের কাছে ধর্ণা দিই এবং নালিশ করি, এবং বিভিন্ন সময় আমরা করেছি, সেটা সরকারও করেছে, বিরোধী দলও করেছে। আওয়ামী লীগ বিএনপি এর ব্যতিক্রম নয়। তবে আমার মনে হয় এই বোধটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের এবং জনগণের ভিতরে উদয় হওয়া দরকার, এবং এটাকে মিন করা দরকার যে আমরা কারো দ্বারা চালিত হব না, আমরা আমাদের নিজেদের বুদ্ধিতেই চলবো। হ্যাঁ, একটা জিনিস এবার এটা ভালো লেগেছে, মানে অনেক কিছুর মধ্যেই সেটা হলো রাজনৈতিক নেতারা নিজেদের গরজে বসেছিলেন। তো আমারও মনে হয় যে নিজেদের গরজেই, মানে মধ্যস্থতাকারী হিসেবে না বিদেশি কোনো আসতে হয়নি। তো আমারও মনে হয় যে এরপরেও রাজনীতিতে সমস্যা আছে, নির্বাচন নিয়ে সমস্যা আছে, আর অন্যান্য সমস্যা আছে, নির্বাচনের পর দেশ কিভাবে চলবে, তো সেখানে কোন কোন বিষয় ঐক্যমত্য, এই সমস্ত বিষয়ে আমার মনে হয় রাজনৈতিক নেতাদেরকে টাইম টু টাইম বারবার বসা উচিত, এবং বিদেশের কাছে ধর্ণা দেওয়া এটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। জি, এম এ বাশার, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বক্তব্যের মধ্য দিয়ে যে সব রাজনৈতিক দল, অর্থাৎ মানে যুক্ত ফ্রন্ট, ঐক্য ফ্রন্ট, মহাজোট, সবারই আসলে এক ধরনের প্রবণতা থাকে নির্বাচন আসলেই ঘন ঘন বিদেশিদের কাছে যাওয়া, তাদের কাছে বলা এবং এক ধরনের তাদের সহযোগিতা নেওয়ার একটা মানসিকতাটা, সেখান থেকে বের হয়ে আসার একটা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই এটা একটা ভালো কথা বলেছে, আমি এটা সাপোর্ট করি কথাটার। কারণ আমাদের দেশের গণতন্ত্র আমরাই টিকায় রাখতে পারি যদি আমরা আলোচনার ভিত্তিতে একটা সুস্থ, নিরপেক্ষ, দৈহিক শক্তি ছাড়া, প্রশাসনের মানে সাপোর্ট ছাড়া ভালো একটা নির্বাচন যদি আমরা উপহার দিতে পারি জাতিকে, তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন আর বিশ্বের অন্যান্য দেশ বলেন কেউ আমাদের গণতন্ত্র নিয়ে ওনারা কোনো কথা বলবে না, আর বলা উচিতও না। আমরা চাই প্রত্যেকটা জোট হোক, যুক্তফ্রন্ট, 20 দলীয় জোট এবং অন্য দল যা আছে,
দেশের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আমরা যেন একত্রিত হয়ে বসে আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারি কিভাবে দেশকে ভালোভাবে চালানো যায়, জি, যাতে করে বুঝতে পারছি, কিন্তু বাস্তবতাটা কি আসলে? বাস্তবতা একদম ভিন্ন। কেননা নির্বাচনের আগে আমি আপনাকে বলি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাহীন গোষ্ঠীর নাম জনগণ। কেননা গত নির্বাচনটি প্রায় নৈতিকভাবে নিচু মানের হয়েছে, তার আগে নির্বাচন নিয়েও সমস্যা মানে কথা হয়েছে অনেক। আমরা ধীরে ধীরে রাজনীতির কলা কৌশলে জনগণকে নিষ্ক্রিয় করে ফেলতে পেরেছি এবং ভোটের বাক্সের দিকে তার সাথে ভোটের বাক্সের দূরত্ব বাড়াতে পেরেছি এবং পরবর্তীতে এই যে জটিল জোটের অঙ্ক এসে কৌশল বিজয়ী হয়েছে জনগণের ভোটাধিকারের চেয়ে। দেখুন, কোন রাজনীতি নিয়ে মানুষ ভোট দিতে যাবে সেই রাজনীতি নিয়ে কোনো আলাপ হচ্ছে না। কে কয়টা আসন পাবেন, কে কখন সিএমএইচে ভর্তি হয়ে যাচ্ছেন, তা সেটি নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা কোন দলকে ভোট দিব এবং কেন তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না এবং বাংলাদেশে বরাবরই তাই হয়ে আসতেছে। কাজেই আমরা দেখুন, জোটের রাজনীতিতে সেকেন্ড ক্যাজুয়ালিটি জনগণের পরে যদি হয় সেটি হচ্ছে আদর্শ এবং নৈতিকতার। যেই ঐক্যফ্রন্ট যে যুক্তফ্রন্ট ঐক্যফ্রন্টের দিকে যাবে ভাবছিলাম, সেই ঐক্যফ্রন্ট কিন্তু যুক্তফ্রন্ট কিন্তু সরকারের দলে চলে এসছে। আচ্ছা, জনাব ওবায়দুল কাদের সাহেবের মন্তব্য শুনতে খুব ভালো লেগেছে, কিন্তু আপনি একটু শুনুন বদরুদ্দোজা চৌধুরী কি বলেছেন হাই কমিশনারকে মিট করার পরে। উনি ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন ভালো নির্বাচনের জন্য। তা ভারতের কাছে সহযোগিতা চাচ্ছেন কেন? উনি তো জনগণের কাছে সহযোগিতা চাইবেন। কেন চেয়েছেন বলি। 5 জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব নির্বাচনের আগে ঢাকায় এসেছিলেন এবং উনি জেনারেল এরশাদকে সিএমএইচে ভর্তি করার ব্যাপারে ভূমিকা রেখেছিলেন এবং উনি ওই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ভূমিকা রেখেছিলেন। ওই দেশটি ওইরকম একটি নিচু মানের নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে সাহায্য করেছিলেন। ওইভাবে বাংলাদেশের জনগণের যে ক্ষমতায়নের যে প্রক্রিয়া, তা থেকে ক্ষমতায়নের আমরা উল্টো দিকে যাত্রা শুরু করেছি। এখন রাজনীতির কলা কৌশলে মানুষ বা জনগণ তারা তাদের ক্ষমতা হারাতে শুরু করেছেন এবং আমরা যদি ভালো ভালো কথা বলি তাহলে তো বলতেই পারি প্রতিবেশী দেশ আমাদের এখানে কোনো ভূমিকা রাখবে না। বাস্তবতা কিন্তু সেটি না এবং সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, অন্য দলদেরও নজরে রয়েছে। যেই দল একসময় ভারত বিরোধী রাজনীতি করত, বিএনপি, সেই দল কিন্তু এখন আর ভারত বিরোধী রাজনীতির কথা বলে না, কেননা তারা বুঝতে পেরেছে যে ভারতের প্রচ্ছন্ন সমর্থন ছাড়া ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে। কিন্তু আপনি যদি জনগণের দিক থেকে একটা মন্তব্য করি, সেটি হচ্ছে আমরা সরকারে এমন একজনকে চাই যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের ইন্টারেস্ট দেখবেন, বাংলাদেশের মানুষের মনের চাহিদাকে পূরণ করবেন। দেখুন, ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এটা আমরা সবাই চাই, কিন্তু তার সাথে আমাদের অনেক দাবি দেওয়ার বিষয় রয়েছে। ভারতের যৌথ নদীর বিষয় রয়েছে, সেখানে ট্রেড রয়েছে, সেখানে আপনার আন্তঃযোগাযোগের বিষয় রয়েছে। কাজেই সরকার যদি নতজানু হয় এবং সরকার যদি রাজনৈতিক স্বার্থের কারণে আমাদের দেশীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে, তাহলে তো বাংলাদেশ রাষ্ট্র সেই জিনিসটি পাবে না যেটি একটি সঠিক সরকারের পক্ষে আমরা আশা করি। এবং ওইরকম একটি নির্বাচনের ভেতর দিয়ে যদি সরকার বিজয়ী হয়, যার নৈতিক জোর থাকবে যে বাংলাদেশের জনগণ তাদেরকে বিজয়ী করেছে, আমি নিশ্চিতভাবে জানি ভারত সেই সরকারকে ভিন্নভাবে ট্রিট করবে। এখন যেভাবে করছে সেটি হয়তো করবে না। জনগণের উপর নির্ভর কবে হবে? এত বড় বড় জোট, এত কিন্তু কেউ যে জনগণের উপর নির্ভর করে যে রাজনীতি করাটা, সেই জায়গা থেকে সরে যাচ্ছে ক্রমেই। এখন হচ্ছে যে রাজনৈতিক দল তো তার নিজের স্বার্থে পরিচালিত হবে, তবে রাজনীতির বাইরে যে ব্যাপক জনগোষ্ঠী তো তারাই পারে, তাদের ভিতরে একটা জাগরণ দরকার। এবং বিভিন্নভাবে এই যে আমরা কথা বলছি, সবাই কথা বলছি, একসময় জাগরণ আসে, যেমন করে 69-70-এ জাগরণ এসেছিল, 90-তেও জাগরণ এসেছিল। আমার মনে হয় জনগণের ভিতরে একটা আত্মোপলব্ধি আর একটা জাগরণ দরকার। জি, ধন্যবাদ আবু সাইদ খান, আশরাফ কায়সার এবং এম এ বাশার। আমাদের হাতে সময় শেষ। দর্শক, নিশ্চয়ই আমরা এই আলাপ আলোচনাগুলো অব্যাহত রাখবো এবং দেশের মানুষকে আরও বেশি সচেতন করা, জাগ্রত করা এবং সবশেষে বছর শেষে যে নির্বাচনটা আমরা আশাবাদী যে নিশ্চয়ই জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং জনগণ তার ভোটের অধিকারটা প্রয়োগ করবে এবং সেই ব্যাপারে সকল রাজনৈতিক দল এগিয়ে আসবে, তাদের সহযোগিতার দরকার। এবং বলাই হয় যে এই নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা যদি সিদ্ধান্ত নেয় একটি ভালো নির্বাচন করবে, ভালো একটি নির্বাচন, তাহলেই সম্ভব। আমরা সেই প্রত্যাশা এবং সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী হতে চাই। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আমাদের এই অনুষ্ঠানটি আজ রাত 2টায় আবার পুনঃপ্রচার হবে এবং আগামীকাল সন্ধ্যা 6:30টায় এই অনুষ্ঠান আবার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।